A long, lonely walk for Gonzalo. আর্জেন্টিনা কি তাদের বিশ্বকাপ জয়ের মুকুট ধরে রাখতে পারবে? Montiel. Argentina, champions of the world. আমরা কি আবারও শুনতে পারবো সেই বিখ্যাত কমেন্ট্রি যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড? তো সো এইবারের আর্জেন্টিনা 2022 সালের আর্জেন্টিনা আছে, ওই প্লেয়ারে ম্যাক্সিমাম প্লেয়ারে হচ্ছে 2022 সালের যারা ওয়ার্ল্ড কাপ জিতছে তার ম্যাক্সিমাম প্লেয়ারে এই একাদশে আছে। কিন্তু 2022 সালে থেকে লিওনেল স্কালোনি যে ওনার যে মাস্টার ক্লাস প্ল্যান মোতাবেক আর্জেন্টিনাকে বিল্ড আপ করছে, সেই প্ল্যান অনেকের জানাশোনা হয়ে গেছে এবং অনেকে এই স্কালোনির ট্যাকটিক্স আসলে নিয়ে হচ্ছে গবেষণা শুরু করছে, কিংবা হচ্ছে যে লিওনেল স্কালোনির যে মাস্টার প্ল্যান সেটা নিয়েই হচ্ছে যে ওনারা হচ্ছে দল বিল্ড আপ থেকে শুরু করে দল তৈরি করছে। এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ যে টিমগুলা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নের দাবিদার, যেমন হচ্ছে যে ফ্রান্স, স্পেন, ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড, নেদারল্যান্ড, এই দলগুলা কিন্তু আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়ে উঠতেছে। প্রত্যেকটা দলের স্ট্রং জোন আছে এবং কিছু উইক জোনও আছে, কিন্তু ব্যালেন্স টিম যতগুলো আছে তার ভিতরে আর্জেন্টিনা কিন্তু একটা অন্যতম টিম। তো সো আজকে আমাদের যে গেম প্ল্যানের আয়োজন সেখানে হচ্ছে যে আমরা দেখি কথা বলি আর্জেন্টিনার এইবারের বিশ্বকাপের জার্নি কেমন হতে যাচ্ছে। সর্বপ্রথম যে কথাটা আসলে বলতে হয় সেটা হচ্ছে যে আর্জেন্টিনার সবচেয়ে মাস্টার ক্লাস বলেন, আর্জেন্টিনার সবচেয়ে স্ট্রং জোন বলেন, সেটা হচ্ছে লিওনেল স্কালোনির ট্যাকটিক্স। লিওনেল স্কালোনি কখনো কখনো 4-3-3 ফরমেশনে খেলান, কখনো কখনো 4-4-2 যখন ডিফেন্সিভ প্রয়োজন হয়, কখনো হচ্ছে যে খেলোয়াড়দের ক্রিয়েটিভিটি বের করে নিয়ে আসার জন্য হচ্ছে যে 4-2-3-1 পজিশনও খেলা। তো সো উনি হচ্ছে যে মূলত প্রতিপক্ষের দলকে পড়াশোনা করে, প্রতিপক্ষের খেলার অবস্থার বিবেচনা করে হচ্ছে যে উনি হচ্ছে ওনার টিমকে ওই ফরমেশনে হচ্ছে যে গড়ান এবং হচ্ছে ওই ফরমেশনে হচ্ছে খেলা। তো সো এখনো কিন্তু স্কালোনি হচ্ছে যে এই জন্যই সেরা যে কিনা হচ্ছে যে প্রতিপক্ষকে ভালো বুঝতে পারে। আর্জেন্টিনার সবচেয়ে স্ট্রং জোন যেটা, সেটা হচ্ছে যে আর্জেন্টিনার গোল কিপিং জোনটা, যেখানে আপনি যদি দেখেন যে দা ওয়াল খ্যাত হচ্ছে যে এই দেবো মার্টিনেজ আছে, যে কিনা হচ্ছে যে পেনাল্টি শুট আউট যদি হয় আর দেবো মার্টিনেজ যদি গোলকিপারের নিচে থাকে, আমি মনে করি যে পেনাল্টি কিক করবে সেও নার্ভাস হয়ে যায় যে দেবো মার্টিনেজ আছে, সেই ভয়ে হচ্ছে যে সে পেনাল্টি মিস করে। এটা আমি বলতেছি না, এটা আর্জেন্টিনা। আপনি দেখেন যে গতবারে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে যারা হচ্ছে যে পেনাল্টি শুট আউট করছে আর্জেন্টিনার এগেইনস্টে, সবাই হচ্ছে দেবো মার্টিনেজের পাদে পড়ে গেছে। সো দেবো মার্টিনেজ এবারও হচ্ছে যে তার ক্লাস দেখানোর জন্য রেডি, যদিও হচ্ছে ওনার হাতে একটা ইনজুরি আছে, ইনজুরি কাটায় দেবো মার্টিনেজ ফিরে আসবে। অলরেডি হচ্ছে উনি এক হাতে ইনজুরি ব্যান্ডেজ ট্যান্ডেজ নিয়ে হচ্ছে যে প্র্যাকটিস করতেছে, বিশ্বকাপের জন্য ওনারা প্রস্তুত, এটাই বোঝাচ্ছে। আর দেবো মার্টিনেজের এগেইনস্টে যদি ইনজুরির জন্য যদি কেউ আসে, যে রুইলি বা হচ্ছে যে মুসো, ভালো করবে। কেন মুসো অ্যাটলেটিকো মাদ্রিদে যে পারফরমেন্স দেখাইছে অবলাকের ইনজুরিতে, ওয়ান অফ দ্য বেস্ট, মানে অর্থাৎ হচ্ছে যে মৌসুম কাটাইছে মুসো। তো সো আর্জেন্টিনার গোলকিপার নিয়ে আসলে মূলত সবচেয়ে বেশি হ্যাপি হচ্ছে আর্জেন্টিনা। এরপরে যদি আসি আর্জেন্টিনার ডিফেন্স লাইন, যে ডিফেন্স লাইনে শুধু যে আগ্রাসন এমন না, হচ্ছে যে অভিজ্ঞতা আগ্রাসন মিলে হচ্ছে যে একটা মিক্সিং একটা ডিফেন্স লাইন। রাইট ব্যাকে হচ্ছে যে মলিনা, যে কিনা হচ্ছে যে রাইট ব্যাকে খেলে না রাইট উইং এ খেলে, আসলে আপনি টের পাবেন না হচ্ছে মলিনা এরকম হচ্ছে যে রাইট ব্যাকটা দখল করে রাখে। মলিনার পিছনেও হচ্ছে যে মন্টিয়াল আছে, তো রাইট ব্যাক নিয়ে আসছে, মানে অর্থাৎ আর্জেন্টিনার ওইরকম চিন্তা করতে হবে না যে কাকে খেলাবে বা কাকে খেলাবে না। যদিও হচ্ছে যে কোচ আমি মনে করি যে মলিনাকে হচ্ছে যে প্রথমে স্টার্ট করাবে, কিন্তু সবচেয়ে টেনশনের জায়গা হচ্ছে যে লেফট ব্যাক, যেখানে হচ্ছে যে তালিয়াফিকোর জায়গাটা হচ্ছে যে আর্জেন্টিনার সবচেয়ে উইক পয়েন্ট আমি যদি বলি, সেটা হচ্ছে তালিয়াফিকো। আর সবচেয়ে আর্জেন্টিনার নির্ভরযোগ্য জায়গা হচ্ছে যে সেন্টার ব্যাক পজিশন, সেখানে যদি আপনি দেখেন কুটি রোমেরো, আমার সবচেয়ে প্রিয় একজন ডিফেন্ডার, যে কিনা আমি চাই যে বার্সেলোনা কুটি রোমেরোকে সাইন করাক এই সিজনটা, সামনে যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে হয় কুটি রোমেরোকে সাইন করাক, আমি এটা চাই। কিন্তু কুটি রোমেরো শুধু যে আগ্রাসন এমন না, যে তার ট্যাকেল থেকে শুরু করে কুটি রোমেরো হচ্ছে যে মানে হাইলাইন মেনটেন করে খেলানোর জন্য সবচেয়ে ভালো প্রোডাক্ট।
আর কুটি রোমেরোর পাশেই একজন হচ্ছে যে বিল্ড আপ মাস্টার, যে কিনা হচ্ছে যে লিসান্দ্রো মার্টিনেজ হচ্ছে যে গত সিজনটা হচ্ছে যে বেশ সময় হচ্ছে ইনজুরিতে ছিল, ইনজুরি থেকে ব্যাক করে হচ্ছে যে দুই একটা ম্যাচ খেলছে, ভালো পারফরমেন্স দেখাইছে এবং সে বুঝাইছে সে 2026 বিশ্বকাপের জন্য প্রস্তুত। আর এই পজিশনে হচ্ছে যে অটামেন্ডি তো জানেনই খুব অভিজ্ঞতা ভরপুর একজন প্লেয়ার, যে হচ্ছে বেনিফিকায় খুব ভালো একটা সিজন কাটাইছে। তো সো বলাই যায় আর্জেন্টিনার হচ্ছে ডিফেন্স লাইন আসলে অন্যান্য ডিফেন্স লাইনের থেকেও, মানে অন্য দেশগুলোর ডিফেন্স লাইন থেকে আমি মনে করি যে ভালোই হচ্ছে যে পারফরমেন্স করবে। আর এছাড়াও হচ্ছে যে এর পিছনেই আছে হচ্ছে বালের দিকে, যেহেতু হচ্ছে যে ইনজুরির কারণে হচ্ছে যে স্কোয়াড থেকে অলরেডি বাদ পড়ছে, সেই জায়গায় হয়তো বা সেনেসি ডাক পাবে, কিন্তু তারপরে হচ্ছে যে মেদিনা আছে। তো সো আর্জেন্টিনার এই ডিফেন্স লাইন হয়তো বা আপনি ওয়ার্ল্ডের সেরা ডিফেন্স লাইন না বললেও মোটামুটি পারফরমেন্স করার জন্য এই ডিফেন্স লাইন কিন্তু যথেষ্ট বিশ্বকাপের জন্য। আর্জেন্টিনার আরেকটা যদি নির্ভরযোগ্য বা আর্জেন্টিনার স্ট্রেংথ বলি, সেটা হচ্ছে আর্জেন্টিনার মিডফিল্ডের দিকে যদি আপনি তাকান, যে এনজো ফার্নান্দেজ, যে কিনা হচ্ছে যে পুরা ম্যাচ টেম্পো কন্ট্রোল করার জন্য প্রস্তুত, নিচ থেকে বিল্ড আপ করে খেলা নিয়ে আসতে পারেন এবং এনজো গোলও করতে পারেন, এনজো বিভিন্ন পজিশনে খেলতে পারে। তো সো কোচদের যেমন মিডফিল্ডার চাই সেরকম যদি মিডফিল্ড হয় সেটা হচ্ছে এনজো ফার্নান্দেজ। আর লিওনেল স্কালোনি 2022 বিশ্বকাপে এনজোকে আবিষ্কার করছে, সে এনজো কোথায় গিয়ে দাঁড়াইছে 2026-এ আইসা, সেটা আসলে নতুন করে বলার কিছু নাই। যে এনজোকে নিয়ে রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি সবাই হচ্ছে যে কারাকারি করার মতোই অনেক বেশি রিউমার আমরা শুনতে পাচ্ছি যে এনজো হয়তো রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছে বা হচ্ছে যে ম্যান সিটিতে যোগ দিচ্ছে, হয়তো বা ওয়ার্ল্ড কাপ সিজনের ভিতরে বা পরেও হচ্ছে যে আমরা শুনতে পারি যে বড় কোনো ট্রান্সফার উইন্ডোতে এনজো ফার্নান্দেজ বিশ্বের সেরা কোনো ক্লাবে হচ্ছে যে নাম লেখাবে। তো সো এনজো ফার্নান্দেজের ক্লাস নিয়ে আসলে কোনো ডাউট নাই। এরপরে হচ্ছে যদি দেখেন হচ্ছে ম্যাকঅ্যালিস্টার হচ্ছে যে এমন একটা প্লেয়ার যে প্রত্যেকটা পজিশনে হচ্ছে যে ডিফেন্সে মিডফিল্ড থেকে শুরু করে অ্যাটাকিং মিডফিল্ড সব জায়গায় আপনি কিন্তু দেখবেন যে ম্যাকঅ্যালিস্টার উপস্থিত। আমি লিভারপুলের সবচেয়ে বেশি যে জায়গাটা দেখি যে ম্যাকঅ্যালিস্টার ডি বক্সের আশেপাশেও থাকে এবং হচ্ছে যে কোনো সময় গোল করে দলকে জয় নিয়ে আসার মতো হচ্ছে সক্ষমতা ম্যাকঅ্যালিস্টারের। ম্যাকঅ্যালিস্টার হয়তোবা লিভারপুলে ওইরকম একটা সিজন কাটাইতে না পারলেও হচ্ছে ম্যাকঅ্যালিস্টার জাতীয় দলের জন্য প্রস্তুত। এবং সবচেয়ে আর্জেন্টিনার যেটা ভরসা বা আর্জেন্টিনার জন্য নির্ভরযোগ্য যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে বার্কো যে ইয়াং স্টার দুর্দান্ত খেলতেছে এবং হচ্ছে এই ইয়াং স্টারে যদি বেঞ্চে বসে রাখে সেটা মনে হয় যে পাপ হবে। এরকম একজন প্লেয়ার যে কিনা প্লেইং একাদশে হচ্ছে যে মানে খেলার জন্য প্রস্তুত সবসময়। এছাড়াও হচ্ছে যে রদ্রিগো ডি পল, এরপর হচ্ছে যে পেদেদাস আছে, এরপর হচ্ছে যে ফালাসিও আছে। তো সো আর্জেন্টিনার এই মিডফিল্ড ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড না হলেও ব্যালেন্স একটা মিডফিল্ড, যে যার থেকে আউটপুট পাওয়ার মতো হচ্ছে যে মিডফিল্ড। এরপরে আমরা আসি অ্যাটাক লাইনে হচ্ছে যে সবচেয়ে সর্বপ্রথম বলতে হয় লিওনেল মেসির হয়তোবা বয়স হয়েছে, আপনি বলবেন যে মেসি আগের মতো দৌড়ায় না, মেসি আগের মতো ড্রিবলিং করে না, কিন্তু মেসি যতক্ষণ ম্যাচে থাকে ততক্ষণ প্লে মেকারের যে দায়িত্ব সেটা 100% ডান করতে পারে হচ্ছে যে মেসি গোল এখন না করলেও হচ্ছে যে মেসি গোল মানে করার মতো সিচুয়েশন ক্রিয়েট করে দেয় হচ্ছে যে লিওনেল মেসি। তো সো লিওনেল মেসি যতক্ষণ মাঠে থাকবে যে কোনো দলের ডিফেন্স লাইনের জন্য সেটা অবশ্যই দুঃসম্ভব, কারণ লিওনেল মেসি ছোট একটা সুযোগ পাবে এবং সেই সুযোগটাই সে কাজে নিয়ে নেবে। সো লিওনেল মেসি হয়তো 2022 সালের মেসি না হলো 2026 সালে আইসা হচ্ছে যে মেসির ক্লাস এখনো নামে নাই। মেসি যতক্ষণ মাঠে থাকে এবং যতক্ষণটুকু ম্যাচ টাইম পাবে ততটুকুই সে হচ্ছে যে কাজে লাগাবে। এর বাইরে যদি দেখেন জুলিয়ান আলভারেজ ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্টেড প্লেয়ার, সকল পজিশনে খেলতে পারে, নাম্বার 9 নাম্বার 10 উইঙ্গার সব পজিশনে খেলে, গোল আদায় করে, ফ্রি কিকে জুলিয়ান আলভারেজ মেসির মতোই হচ্ছে ফ্রি কিক নেওয়া এবং হচ্ছে যে মানে জুলিয়ান আলভারেজ নিয়ে আসলে বলার কিছু নেই। জুলিয়ান আলভারেজ নিয়ে অলরেডি বার্সেলোনা, পিএসজি সবাই খুব টানাটানি, শুনতেছি রিয়াল মাদ্রিদও নাকি তাকে সাইন করাতে চায়। তো সো জুলিয়ান আলভারেজের ক্লাস একেবারেই হাই ক্লাস একজন প্লেয়ার হয়ে গেছে জুলিয়ান আলভারেজ। 2022 সালে যিনি নিজেকে সবার সাথে পরিচয় করাইছে এবং 2026-এ আইসা সবাই আসলে বুঝতে পারছে যে তার ট্যালেন্ট কতটুকু। এর বাইরে আছে হচ্ছে যে মার্টিনেস হচ্ছে যে ইন্টার মিলানে ভালো একটা সিজন কাটাইছে, কিছুদিন ইনজুরি ছিল, তারপরও হচ্ছে যে মার্টিনেস থেকে আমি মনে করি যে হচ্ছে যে আমরা যে গোল স্কোরিং সেটা হচ্ছে যে মার্টিনেস থেকে আদায় করে নিতে পারবো। অ্যাটাকিং এ আপনি দেখেন হচ্ছে যে
নিকো গঞ্জালেস আছে, সিমিওনে আছে, আলমাদা আছে। আপনি কাকে রাখবেন? হচ্ছে তিনজনে হচ্ছে যে অ্যাটলেটিকো মাদ্রিদে খেলছে এবং তিনজনের খেলা আমরা দেখছি। নিকো গঞ্জালেস, এরপরে আলমাদা, এরপরে হচ্ছে যে হুলিয়ান আলভারেজও হচ্ছে যে অ্যাটলেটিকো মাদ্রিদে একসাথে খেলছে, সিমিওনে আছে। সো অ্যাটাকিং লাইনে আর্জেন্টিনার অনেক অপশন আছে। আর সবচেয়ে ইয়াং স্টার ট্যালেন্টেড যে নিকো পাস, সে তো বসেই আছে যে চান্স পাওয়ার জন্য। যদিও ইনজুরি কনসার্ন আছে, তারপরে হচ্ছে যে নিকো পাস তার বেস্টটা দেওয়ার জন্য হচ্ছে যে প্রস্তুত। সো আর্জেন্টিনার অ্যাটাকিং লাইন ফ্রান্সের অ্যাটাকিং লাইনের মতো না হইলেও হচ্ছে যে অনেকটা টেনশনের বিপক্ষ দলের জন্য, যে ডিফেন্স লাইন যে কোনো দলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এখন প্রশ্ন হলো হচ্ছে যে এরকম একটা ব্যালেন্স টিম নিয়েও হচ্ছে যে স্কালোনি আসলে কিভাবে তার গেম প্ল্যান তৈরি করে এবং হচ্ছে প্রতিপক্ষকে কিভাবে পড়াশোনা করে হচ্ছে মাঠে সে রেজাল্ট বের করে নিয়ে আসবে, সেটা হচ্ছে যে আর্জেন্টিনার জন্য বড় অ্যাডভান্টেজ হবে। আর যেহেতু লিওনেল স্কালোনি অনেক অভিজ্ঞ হয়ে গেছে, একটা ওয়ার্ল্ড কাপ, 2-3টা হচ্ছে কোপা আমেরিকার ট্রফি, সবকিছু উনি আর্জেন্টিনাকে অর্জন করে দিছে। তো সো লিওনেল স্কালোনি হচ্ছে যে মাঠের বাইরে থাকলেও যে 11 জনের জায়গায় আরেকজন প্লেয়ার হিসাবে হচ্ছে যে লিওনেল স্কালোনি থাকে। যদিও হচ্ছে যে এবারের বিশ্বকাপটা অনেক বেশি প্রতিদ্বন্দ্বীমূলক হবে, প্রতিটি দল তাদের বেস্ট একটা প্রাইম সময় আছে। ফ্রান্স অনেক বড় হুমকি, এরপর হচ্ছে যে স্পেন যেভাবে হচ্ছে যে ইয়াংস্টার দিয়ে একটা টিম বিল্ড আপ করছে, এরপর হচ্ছে যে ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড, নেদারল্যান্ড, কিছু আরো বেশ কয়েকটা দল আছে যারা কিনা হচ্ছে যে পারফর্ম করার জন্য হচ্ছে যে বিশ্বকাপে সেরাটা দেওয়ার জন্য বসে আছে। সেই জায়গায় আর্জেন্টিনাও হচ্ছে যে ভালো একটা কম্পিটিশন দিবে এবং হচ্ছে আর্জেন্টিনা যদি তাদের 2022 সালের যে ক্লাসটা যদি ধরে রাখতে পারে, তাহলে এই 2026 সালের বিশ্বকাপটাও হচ্ছে যে আর্জেন্টিনার জন্য সহজ না হলে হচ্ছে আর্জেন্টিনাকে অনেক দূর নিয়ে যাবে। আর আর্জেন্টিনা যদি এবার কোনো মতে সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারে, তাহলে হচ্ছে এবারে বিশ্বকাপটা হচ্ছে যে আর্জেন্টিনা নিয়ে নিবে। সো আমি যদিও আর্জেন্টিনাকে হট ফেভারিট বলি, আবার বলিও না, যে জায়গায় হচ্ছে যে আমি এবার সর্বপ্রথম হট ফেভারিট বলছি হচ্ছে যে পর্তুগালকে, এরপরে হচ্ছে যে ফ্রান্স এবং হচ্ছে যে স্পেন, এরপর হচ্ছে আর্জেন্টিনাকে রাখছি, এরপর হচ্ছে ব্রাজিল আছে। সো আর্জেন্টিনার রিসেন্ট পারফরমেন্স, আর্জেন্টিনা ওয়ার্ল্ড র্যাঙ্কিং, আর্জেন্টিনার কোচ, সবকিছু মিলাই যদি আপনি দেখেন, তাহলে আর্জেন্টিনা তার সেরা একটা ক্লাসে আছে এবং হচ্ছে আর্জেন্টিনা পারফরমেন্স করার জন্য মুখিয়ে হয়ে আছে। সো আপনার কি মনে হয় যে আর্জেন্টিনা এই বিশ্বকাপটা আসলে কিভাবে শুরু করবে এবং আর্জেন্টিনা কি তাদের যে চ্যাম্পিয়ন্স টাইটেল সেটা কি ধরে রাখতে পারবে? জানাবেন।